আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এক জাগিল এমপি ছাত্র ভাইরা সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার বিতর্ক প্রতিযোগিতা। আজকে আমাকে আন্নাদির পক্ষ থেকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। এই বিষয়ে অধিক যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করেছি। তো শুরুতেই আমি আমার যুক্তি চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 1, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এখন মূল কথা হলো, যারা আজ বলছে জনসংখ্যা সমস্যা, তারা আসলে আমাদের মা বোনদেরকে সন্তান পোষণ করাকেই অপরাধ বানাচ্ছে। কারণ মানুষ যদি না হয় তাহলে শিক্ষা, বিজ্ঞান, সভ্যতা সবই তো সমস্যা। কারণ সব কিছুর উৎসই তো মানুষ, আর মানুষের হাতে তো সব উন্নয়ন হয়, আর মানুষ ছাড়া কোনো সম্পত্তি কাজে আসে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি মানুষকে সম্মান করেছি। আর এখানে আজ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছে যে তাদের কাছে নাকি জনসংখ্যা বেশি, এটা একটা বোঝা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আকলে সালেম এবং ফাহমে সালেম দান করুন, আমিন। মানে সভাপতি যুক্তনাম 2, আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে বাংলাদেশ সহ অনেক দেশে জনসংখ্যা বড় অংশ হলো তরুণরা, আর এটাকে অর্থনীতিতে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো এখন কথা হলো, যদি আমাদের দেশে তরুণরা পায় শিক্ষা, কারিগরি প্রশিক্ষণে এবং নৈতিকতা, তাহলে তারাই পরিণত হবে উদ্যোক্তায়, বিজ্ঞানীতে, পরে রাষ্ট্র নির্যাতায়। সুতরাং তরুণদের জনসংখ্যা বৃদ্ধি এটা আমাদের মতে হুমকি নয় বরং সম্ভাবনা। হুমকি তখনই হবে যখন তাদেরকে অবহেলা করা হবে। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো এখন মূল কথা হলো, মানুষ যত বেশি, চিন্তার বৈচিত্র্য তত বেশি। আর বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, দার্শনিক সব মানুষের মধ্য থেকে আসে। আর নিউটন, আইনস্টাইন, ইবনে সিনা তারা কেউ আকাশ থেকে নেমে আসেনি। সুতরাং আমার মতে মানুষ হলো স্বর্ণের খনি। এখন আমার সবার কাছে প্রশ্ন হলো, যদি খনি ফাঁকা থাকে তাহলে কি ভাই সোনা মিলবে? মাননীয় সভাপতি, এখন আমি আমার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা কত 4-5টা যুক্তির একটাই দাবি যে দুটা না একটা হলেই হবে। আমি তাদেরকে বলবো, আপনারা এটা কোরআনের আয়াত দিয়েও দলিল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। কিন্তু আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা তার স্বামীকে ভালোবাসে এবং অধিক জন্মদাতি হয়। মাননীয় সভাপতি, আমার আরেক ভাই বলে গেছে যে জনসংখ্যা নাকি জিনা বাড়ে। তো আমি তাদেরকে বলবো, ঠিক আছে, চীনে জনসংখ্যা বেশি, সেখানে জিনা হয়। আচ্ছা, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি জনসংখ্যা ভাই বেশি ছিল? তখন কি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়নি? মাননীয় সভাপতি, আমার আরেক ভাই বলে গেল যে রিজিকের কষ্ট আল্লাহ তাআলা যেখানে কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আচ্ছা, এখানে তো অনেক মেহমান আছে, আমি একটা সাদা মানটা যুক্তি দিচ্ছি। দেখেন, আমাকে দেখেন, আমার স্বাস্থ্যটা দেখেছেন ভাই? আমার স্বাস্থ্যটা দেখেছেন ভাই? এখন যদি জনসংখ্যা কম হতো তাহলে কি আমার অবস্থা হতো ভাই? আল্লাহ না করুক, এখন যদি আবার কোনো সাপলা চতুরের ডাক আসে, আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে না? তো এখন যদি জনসংখ্যা কম হয় তাহলে আমরা সবাই হব বডি ফিল্ডার, ঠিক নাকি? মাননীয় সভাপতি, আরেক ভাই বলেছেন যে হ্যাঁ, যুবকদের আপ্যায়ন করা হলে নাকি দেশের উন্নয়ন হবে না। অথচ অন্যান্য দেশে যুবকদেরকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করা হয় এবং তাদেরকে বিজ্ঞানীভাবে আরও বেশি করা হয়। তারপরেও তারা বলছে যে না, আমাদের দেশে জনগণনা করবে না। তারা নিজেদেরকে বলছে তারা নাকি কিছু করতে পারবে না। আরেক ভাই বলেছে যে সময় নষ্ট হয়। জনসংখ্যার সাথে ভাই সময়ের কি অযৌক্তিক অনেক যুক্তি আছে। পরে আমি আরেকটা বিষয়, আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে একটু একটা অনেক ধন্যবাদ জানাই যে তারা এই বিষয়টাকে নিয়ে অনেক ভেবেছে, তারা একটু বেশি বুঝেছে। হ্যাঁ, একটা কাহিনী মনে পড়ে গেল ভাই। এটা কি ভাই? কি বোতল? পানির বোতল। তো আমার বাবা বলেছিল যে এক গ্রামে এক কৃষক ছিল। কৃষকের একজন ছেলে ছিল, সে অনেক মেধাবী, গ্রামে অনেক মেধাবী সে। তো তাকে তার বাবা 100 টাকা তেল আনতে বলেছিল। আর আগেকার দিনের বোতল ছিল কাচের, যারা নিচ দিয়ে অনেক ছিল, অনেক ছিল। তখন তোর বাবা তাকে বললো, বাবা তুমি 100 টাকা তেল নিয়ে আসো, তারপরে আমি যে আরও আধবা ফ্রি দিবে ওই আধবাটাও নিয়ে আসবে। ঠিক আছে বাবা। পরে ছেলের সন্তান গেল, সে অনেক বুদ্ধিমান, সবাই জানে সে বুদ্ধিমান। পরে সে তেল আনতে গেল,
তেল আনতে গিয়ে যখন এক পা তেল নিল দেখে বোতল ভরে গেছে। পরে সে 2-3 পা আগালো। পরে সে ভাবলো আমি না অনেক চালাক, আমার তো অনেক বুদ্ধি, এখন যে আমি ফ্রিটা না নেই সবাই আমাকে বলদ বলবে, তো কী করা যায় এখন? সে কী করলো, বোতলটা উল্টিয়ে এখানে আধ পা তেল নিল। পরে বাকি তো এক পা পড়ে গেল। তো এমনই হলো আমার প্রতিবাদের মন্দির অবস্থা। মাননীয় সভাপতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার যুক্তি এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। মানুষ বাড়ি মানে শক্তি বাড়ে, সম্ভাবনার ধার, গুণে গড়া জনশক্তিতেই আলোকিত আগামীর সংসার। ধন্যবাদ প্রিয় বন্ধু আলামিনকে অত্যন্ত সুন্দর যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডন করার জন্য। এই পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী মঞ্চে আসবেন, যার যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য আমরা অধিক আগ্রহী বসে আছি। তিনি হলেন দ্বিতীয় বর্ষের বন্ধু মোহাম্মদ ইয়াকুব, বিপক্ষ দল থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আন্নাদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই হাফলার সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট নবী এলেমের শিক্ষার্থীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। পরিস্থিতির বিবেচনায় আজকে আমি এবং আমার দল উক্ত বিষয়বস্তু অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা এ বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আমি যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমার বিপক্ষ দলের এক ভাই বলে গেছেন, কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলেছেন তোমরা 2টা 3টা বা 4টা বিবাহ করো। তারপরে আল্লাহ কি বলেছেন, যদি তুমি তাদের মধ্যে আদল করতে পারো। এখন সন্তান আপনি নেন ভালো কথা, যদি আদল করতে না পারেন আর কিন্তু মায়ের খাইতে হবে। আমার যুক্তি খণ্ডন নাম্বার 2, আমার বড় ভাই বলে গেছেন বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে দেখেন সব পণ্য মেড ইন চায়না। মেড ইন চায়না কীভাবে হলো? তারা জনবল দিয়ে তাদের এই চায়না উৎপাদন করেছে। আসলে তা না, মূলত আপনাকে ইতিহাস ঘাটতে হবে। কারণ ওই সরকার 1990 সালে চীনের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের দেশের জনসংখ্যাকে আরও শক্তিশালী করব। সেই জন্য তারা একটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের এই উন্নতি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধিও সব ভুয়া। আমার ভাইরা তিরমিজি শরীফের অনেক হাদিস দিয়ে বলে গেছেন যে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। আমি এখন এমন একটি কথা বলবো যে বুখারী শরীফ হাদিস দিয়ে কথা বলবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না নাযিলু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজল করতে আমার তখন কোরআন নাযিল হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেননি। এর মানে বোঝা যাচ্ছে কি, ইসলামের জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহিত করা হলেও পরিস্থিতির বিবেচনায় নিয়ন্ত্রণে রাখার সুযোগ রয়েছে। আমি চলে যাচ্ছি আমার যুক্তি প্রদানে। আমার যুক্তি 1, জনসংখ্যা যখনই বৃদ্ধি পেয়েছে তখনই বেড়েছে ফিতনার আশঙ্কা। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আমার বড় ভাই যুবক ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করতে লজ্জাহীন ব্যভিচার নারীর দেখে যা তাদের ঈমানকে ধ্বংস করে দেয়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি, যুবকরা চাইলেও এখন রাস্তাঘাটে বের হয়ে নিজের ঈমানকে হেফাজত করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আপনি গ্রামে গিয়ে দেখেন যেখানে জনসংখ্যা কম, সেখানে আপনি চলাফেরা করেন রাস্তাঘাটে কোনো নারী সহজে দেখতে পাবেন না। আর শহরে চলাফেরা করেন দেখেন কি অবস্থা। আর রুজির তাগিদে মানুষ শহরে আসে। এবার আমি প্রদান করব একটি টেবিল প্রদান করব, যেখানে আমি জনসংখ্যার সম্ভাবনা এবং হুমকিকে পুরোপুরি আলাদাভাবে বিশ্লেষণ করব। সম্ভাবনা, দক্ষ শ্রমশক্তি পাওয়া যায়, বাইরে বলবে। আমি বলবো অদক্ষ বিশাল জনগোষ্ঠী তৈরি হয়, বাইরে বলবে বড় বাজার তৈরি হয়। আমি বলবো মুদ্রাস্ফীতি ও পণ্যের ঘাটতি দেখা দেয়, বাইরে বলবে প্রযুক্তি উদ্ভাবন বাড়ে। আমি বলবো মৌলিক চাহিদাই পূরণ হয় না, প্রযুক্তি দূরে থাক। বাইরে বলবে মানবিক পুঁজি বৃদ্ধি পায়। আমি বলবো মৌলিক চাহিদা, কার্বন নিঃসরণে প্রাকৃতিক সম্পদ যেভাবে ধ্বংস হচ্ছে, এগুলোতে কি হবে? সম্ভাবনা না, এগুলো হুমকি। আমার যুক্তি 3, জনসংখ্যা বৃদ্ধির ফলে তৈরি হচ্ছে উঁচু উঁচু দালান কোঠা। চাহিদা পূরণের অজুহাতে ইট পাথরের দালান কোঠাগুলো আকাশচুম্বী করে তৈরি করা হচ্ছে। বেশি দূরে যাবো না, ঢাকার কথাই বলছি। যদি একটি ভূমিকম্প হয়, ঢাকা শহর কবরস্থানে পরিণত হবে। এটা কি সম্ভাবনা হলো না হুমকি? আমার যুক্তি 4, আজকাল লোক মুখে প্রায় শোনা যায় খাবার দাবার আগের মতো নেই। আগে এই বিশাল বিশাল মাছ খেতাম, কি যে স্বাদ ছিল, গোড়া বলা ধান ছিল, বেগুন ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খেতাম।
এখন খাবারের সেই স্বাদ আর নেই, সেই বড় বড় মাছ আর পাওয়া যায় না। আরে কেমনে পারবেন ভাই? 7 কোটি জনসংখ্যা, এখন 22 কোটি। যে জমিতে বীজ চিরালে ধান হতো, সেই জমিতে চাহিদা পূরণের জন্য টিএসপি ইউরিয়া ব্যবহার করে জমি এখন হাইব্রিড হয়ে গেছে। এখন সব খাইতে গেলে মানুষ খাচ্ছে ঠিকই, শরীর পাচ্ছে, কিন্তু সব ব্রয়লার হচ্ছে। তাহলে এটা কি সম্ভাবনা না হুমকি? জলবায়ুর হুমকির কথা বলছি। যেভাবে বন উজাড় করা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের উত্তাল হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, টর্নেডো হচ্ছে। এগুলো কি সম্ভাবনা না হুমকি? আমি আবার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমার ভাইরা বলেছিলেন, এক ভাই বলেছেন 2টি হাত 1টি মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। আরে ভাই, সবাই তো 2টি হাত মস্তিষ্ক পেট নিয়ে জন্মগ্রহণ করে। অনেকে পাবজি খেলে মস্তিষ্ক খাটিয়ে আর হাত খাটিয়ে অনেকে কাজ করে। ওই পাবজি যারা খেলে ওরাই হচ্ছে জনসংখ্যার অধিক, ওদেরকে ছাঁটাই করতে হবে। আরেক ভাই বলে গেছেন জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের বিভিন্ন সম্ভাবনা তৈরি হচ্ছে, মেট্রো রেল তৈরি হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বলে রাখি, পরমাণু এমন একটি ক্ষতিকর জিনিস, যদি কোনোভাবে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ব্লাস্ট হয়, পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এটা কি হুমকি না সম্ভাবনা? তারপর আরব ভাইয়া বলে আছে অর্থনীতি সচল করতেছে। 15 বছরে যে অর্থনীতি দেখলাম যে উন্নয়ন হচ্ছে লোকজন দিয়ে, বাবা আলহামদুলিল্লাহ। তারপর আমার ভাইরা অনেক যুক্তি দিয়ে গেছেন, মেসওয়াক করা সুন্নত। আমরা কি টাক বুঝি যেন মেসওয়াক ছেড়ে দেবো? সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডন এখানে শেষ করছি। সংযমহীন সংখ্যাবাড়ি, ভবিষ্যৎ হয় ক্ষতিগ্রস্তবার। পরিকল্পনাহীন জনস্রোতে কাঁপে দেশের সংসার। নিয়ন্ত্রণহীন জনবৃদ্ধি ডেকে আনে সংকটের জল। অপরিকল্পিত মানুষের বারে জ্বলে ওঠে দেশের ঘর। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার।